রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কেনার বিষয়ে আরও এক ধাপ অগ্রগতি, বাংলাদেশের সম্মতিপত্রে স্বাক্ষর। তুরস্কের 5th জেনারেশন ফাইটার জেট নির্মাণ করতে চায় পাকিস্তান। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের প্রতি সম্মতি পুতিনের। ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কেনার পথে আরও এক ধাপ অগ্রসর হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের কাছে ইউরোফাইটার টাইফুন বিক্রির অংশ হিসেবে ইতালির উপ প্রতিরক্ষা মন্ত্রী মাতেও পারোগো ডি ক্রেমনাগো মঙ্গলবার বাংলাদেশ সফর করেন। এ সময় বিমান বাহিনী সদর দফতরে তার সাথে বৈঠকে বসেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খান। বৈঠকে উভয় দেশ লেটার অফ ইন্টেন্ট বা সম্মতিপত্রে স্বাক্ষর করেছে। বৈঠকে দুই দেশের উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারাও অংশ নেন। প্রকাশিত খবরে বলা হয়েছে, ইতালির সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লিওনার্দোর কাছ থেকে 10 থেকে 16টি ইউরোফাইটার টাইফুন কেনার কথা রয়েছে সম্মতিপত্রে। মঙ্গলবারের বৈঠকে দুই পক্ষ আলোচনা করেছেন ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমানের পাইলট প্রশিক্ষণ, স্পেয়ার পার্টস রক্ষণাবেক্ষণ, ওয়েপন সিস্টেম, লজিস্টিক সাপোর্ট ও অবকাঠামোগত উন্নয়ন সহ দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে। ইউরোফাইটার টাইফুন একটি 4.5 জেনারেশন মাল্টি রোল অ্যাডভান্সড ফাইটার জেট। এর ইঞ্জিন সংখ্যা 2টি। জার্মানি, স্পেন, ইতালি এবং ব্রিটেন যৌথভাবে নির্মাণ করছে এই বিমান। বিমানটিতে রয়েছে অ্যাডভান্সড অ্যাভিওনিক্স মডার্ন সেন্সর এবং প্রিসিশন গাইডেড ওয়েপন সিস্টেম। বাংলাদেশ সফরের সময় ইতালির উপ প্রতিরক্ষা মন্ত্রী মাতেও পারোগো, প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান সহ আরও অনেক কর্মকর্তার সাথে বৈঠক করেছেন। ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পক্ষে অবস্থান নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের সক্ষমতা রয়েছে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার। পুতিন বলেছেন, 1867 সালে যুক্তরাষ্ট্র আমাদের কাছ থেকে আলাস্কা কিনেছে। 1916 সালে ভার্জিনিয়া আইল্যান্ড কিনেছে। এখানে তারা গ্রিনল্যান্ড কিনতে পারে। গ্রিনল্যান্ডের দাম হতে পারে $1 বিলিয়ন। আর এটা তো যুক্তরাষ্ট্রের কাছে কোনো অর্থই নয়। বুধবার ক্রেমলিনে রাশিয়া নিরাপত্তা পরিষদের বৈঠকে এ মন্তব্য করেন তিনি। পুতিন বলেন, গ্রিনল্যান্ডকে স্বায়ত্তশাসিত এলাকা বলা হলেও এটা আসলে ডেনমার্কের একটা কলোনি। ডেনমার্ক গ্রিনল্যান্ডকে কলোনি হিসেবেই রেখেছে সুদীর্ঘকাল ধরে। পুতিন বলেন, গ্রিনল্যান্ড দখল নিয়ে কোনো দ্বন্দ্বে জড়াতে চায় না রাশিয়া। এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাদের সমস্যা তারা সমাধান করুক। সমর বিশ্লেষকদের মতে পুতিন ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পক্ষ নিয়েছেন, কারণ ট্রাম্প এটা করলে তিনি নিজেও হয়তো পূর্ব ইউরোপের কোনো দেশে আগ্রাসন চালিয়ে দখল করতে পারেন। যদিও সম্প্রতি তিনি বলেছেন, পূর্ব ইউরোপের কোনো দেশ দখলের ইচ্ছে তার নেই। তবে ট্রাম্পের ভেনিজুয়েলায় আগ্রাসনের পর পূর্ব ইউরোপের কট্টর রাশিয়া বিরোধী অনেক দেশ বর্তমানে রাশিয়ার আগ্রাসনের আতঙ্কে ভুগছে। রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় অনেক আগে থেকেই বিভিন্ন দেশ বিপুল পরিমাণ অস্ত্র সংগ্রহ শুরু করেছে। সর্বশেষ নরওয়ে $2 বিলিয়ন ব্যয়ে উত্তর কোরিয়া থেকে সংগ্রহ করতে যাচ্ছে দূরপাল্লার প্রিসিশন গাইডেড মিসাইল। চলতি সপ্তাহে নরওয়ের সংসদ পাশ করেছে এ সংক্রান্ত প্রস্তাব। দক্ষিণ কোরিয়ার K239 চানমু মিসাইলের আওতা 500 কিলোমিটার। এটি একটি 8 চাকার ট্রাক মাউন্টেড মিসাইল। K239 চানমু স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এটি সেলফ প্রোপেলড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম নামেও পরিচিত। এই মিসাইল কিনবে নরওয়ে। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প আবারও পরিষ্কার করে বলেছেন, গ্রিনল্যান্ড আমাদের ভূখণ্ড। এটি আমাদের অধীনে নেয়ার জন্য শিগগিরই ডেনমার্কের সাথে আলোচনা শুরু হবে। ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড উত্তর আমেরিকার অংশ এবং পশ্চিম গোলার্ধের একটি ভূখণ্ড। একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো বা অন্য কোনো শক্তি এটিকে রক্ষা করতে পারবে না চীন, রাশিয়ার সম্ভাব্য আগ্রাসন থেকে। গ্রিনল্যান্ড আমাদের অংশে পরিণত হলেই তারা সুরক্ষা পাবে এবং এতে ন্যাটোর কোনো সমস্যা হবে না। ট্রাম্প বলেন, আমরা চাই ডেনমার্ক গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব আমাদের হাতে অর্পণ করুক এবং আমরা এটাকে আমাদের গোল্ডেন ডোম মিসাইল সিস্টেমের আওতায় নিয়ে আসব। ট্রাম্প বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্রিনল্যান্ডে আগ্রাসন চালিয়েছিল জার্মানির নাৎসি বাহিনী। তখন আমরা গ্রিনল্যান্ডকে জার্মানির হাত থেকে উদ্ধার করে ডেনমার্কের হাতে তুলে দিয়েছিলাম। আমরা তখন কি নির্বোধ ছিলাম, কিন্তু আমরা সেটা করেছিলাম। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প পুরো
পুরো গ্রিনল্যান্ডে আগ্রাসন চালিয়ে দখল না করলেও অন্তত গ্রিনল্যান্ডের একটি অংশ তিনি দখলে নেবেন। সেটা আলোচনার মাধ্যমে সম্ভব না হলে তিনি সামরিক আগ্রাসন চালাবেন সেখানে। তবে বুধবার দাভোস বৈঠকে ট্রাম্প বলেছেন তিনি আগ্রাসন চালিয়ে গ্রিনল্যান্ড দখল করবেন না, বরং আলোচনার মাধ্যমে গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশে পরিণত করবেন। তুরস্কের কান নামক 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট নির্মাণ কার্যক্রমে অংশগ্রহণ করতে চায় পাকিস্তান। পাকিস্তানের লক্ষ্য তুরস্কের সাথে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে নিজ দেশে যৌথভাবে এ যুদ্ধবিমান নির্মাণ করা। এ লক্ষ্যে পাকিস্তান বিমান বাহিনী আলোচনা শুরু করেছে তুরস্কের সাথে। টাইমস অফ ইসলামাবাদের খবরে বলা হয়েছে, প্রতিবেশী ভারতের বিরুদ্ধে বিমান শক্তিতে সবসময় এগিয়ে থাকার লক্ষ্য নিয়ে কাজ করছে পাকিস্তান। এর অংশ হিসেবে পাকিস্তানের লক্ষ্য ভবিষ্যতে 5th জেনারেশন ফাইটার জেট নির্মাণে সক্ষমতা অর্জন। আর এক্ষেত্রে তারা সহায়তা নিতে চায় তুরস্ক থেকে। পাকিস্তান চীন থেকে সংগ্রহ করতে যাচ্ছে 40টির অধিক J-35 নামক 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট। চলতি বছরই পাকিস্তান পেতে পারে এ বিমানের প্রথম ডেলিভারি। এ বিমান পাকিস্তান বিমান বাহিনীতে যুক্ত হলে রাতারাতি পাল্টে যাবে পাকিস্তান বিমান বাহিনীর শক্তি ভারতের বিপরীতে। J-35 ফাইটার জেট কেনার জন্য পাকিস্তান অনেক আগেই চুক্তি করেছে চীনের সাথে, কিন্তু ভারত এখনও 5th জেনারেশন ফাইটার জেট কেনার কোনো চুক্তি করতে পারেনি কোনো দেশের সাথে। রাশিয়া থেকে Su-57 কেনা নিয়ে আলোচনা হলেও তা শেষ পর্যন্ত কার্যকর হয়নি। ফলে অন্তত আগামী 5 বছরের মধ্যে ভারতের বিমান বাহিনীতে 5th জেনারেশন ফাইটার জেট যুক্ত হওয়ার সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার ভারতের ডিফেন্স.in এর খবরে বলা হয়েছে, ভারত রাশিয়ার সাথে যৌথভাবে নির্মাণ করতে চায় 5th জেনারেশন ফাইটার জেট Su-57। এ যুদ্ধবিমান নির্মাণের জন্য প্রয়োজনীয় অবকাঠামোর 50% ইতোমধ্যে প্রস্তুত রয়েছে ভারতের হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের। কারণ ভারত কয়েক দশক ধরে অ্যাসেম্বল করে আসছে রাশিয়ার Su-30 MKI যুদ্ধবিমান। তাছাড়া ভারত লাইসেন্স নিয়ে নির্মাণ করছে রাশিয়ার MiG-21, MiG-27 যুদ্ধবিমান। ফলে এ বিষয়ে তারা বেশ অভিজ্ঞ। এখন রাশিয়া নকশা ও প্রযুক্তি হস্তান্তর করলে ভারত দ্রুত নির্মাণে সক্ষম হবে Su-57 যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা অর্জনের আগ পর্যন্ত জার্মানি ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিমান, মিসাইল সহ জার্মানির সব শক্তিশালী অস্ত্র নির্মাণ ক্ষমতা কেড়ে নেয়। পরাজিত শক্তি হিসেবে আজও জার্মানি ও জাপানের প্রতিরক্ষা যুক্তরাষ্ট্রের ওপর ন্যস্ত এবং যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া তারা শক্তিশালী অস্ত্র নির্মাণ করতে পারে না। তবে জার্মানি বর্তমানে আবার পরিকল্পনা করেছে নিজেদের সামরিক বাহিনীকে শক্তিশালী করার। জার্মানির প্রাথমিক লক্ষ্য হল জার্মান আর্মিকে প্রথাগত দিক দিয়ে ইউরোপের সবচেয়ে শক্তিশালী আর্মিতে পরিণত করা। জার্মান আর্মিতে বর্তমানে সক্রিয় সেনা সদস্যের সংখ্যা 1,84,000। তাদের লক্ষ্য 2035 সালের মধ্যে এ সংখ্যা 2,60,000-এ উন্নীত করা। চলতি বছর জার্মান আর্মির পেছনে দেশটি খরচ করবে $125 বিলিয়ন, যা মোট জাতীয় উৎপাদনের 2.5%। 2030 সালের মধ্যে জার্মান আর্মির জন্য খরচের পরিমাণ হবে মোট জাতীয় উৎপাদনের 3.5%। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের ওপর আর আস্থা রাখতে পারছে না জার্মানি। সে কারণে রাশিয়ার সম্ভাব্য যে কোনো আগ্রাসন মোকাবেলায় জার্মান নিজেই নিজেকে রক্ষার উদ্যোগ নিয়ে অগ্রসর হচ্ছে। জার্মানি মনে করে যুক্তরাষ্ট্রের ভেনিজুয়েলায় আগ্রাসন ও গ্রিনল্যান্ড দখলের হুমকির ফলে ভেঙে পড়েছে বর্তমান বিশ্ব ব্যবস্থা। ফলে রাশিয়াও পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে আগ্রাসন চালিয়ে দখল করে নিতে পারে। এদিকে বৃহস্পতিবার ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে মস্কোর প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। তারা আলোচনা করবেন ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা OIC এর বিশেষ অধিবেশনে বক্তব্য দিয়ে বলেন যে ইসলামী প্রজাতন্ত্র তাদের দেশের নাগরিকদের বেহিসাবিভাবে হত্যার বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বিস্তারিতভাবে সাম্প্রতিক ঘটনাগুলোর কথা তুলে ধরে জানান যে ইরানি সরকার এবং জনগণ সমষ্টিগত ধৈর্য, একতা ও স্থিতিশীলতার মাধ্যমে দেশের ইতিহাসের অন্যতম কঠিন সময় অতিক্রম করেছে। যদিও এই সময়ে দেশ গভীর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনগণের মধ্যে শোক ও দুঃখের অনুভূতি বিরাজ করছে। তিনি বলেন, দেশের শোকের পরিস্থিতি অত্যন্ত গভীর এবং সরকারের লক্ষ্য হচ্ছে বেহিসাবিভাবে নিহতদের রক্তের ন্যায় বিচারের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করা, যাতে কেউ পুনরায় এই ধরনের অপরাধ করতে সাহস না পায়।
খতিবজাদে মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টি এবং ইসলামী বিশ্বের ক্ষতির জন্য জায়নিস্ট রেজিমের দীর্ঘমেয়াদী কার্যক্রমের কথাও তুলে ধরেন। তিনি বলেন, এই রেজিমের প্রচেষ্টা মূলত আঞ্চলিক বিভাজন এবং মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার কৌশলের অংশ। সম্প্রতি ইরানের ভেতরে সন্ত্রাসী হামলার চেষ্টা তিনি অতীতের কৌশলগত ব্যর্থতার ধারাবাহিকতা হিসেবে দেখান। তিনি পুনরায় জোর দিয়ে বলেন যে ইরানি জনগণের শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু কিছু বিদেশি শক্তি মানবাধিকারের ধারণাকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, যারা গাজা এবং অন্যান্য অঞ্চলে অসংখ্য নিরীহ মানুষের রক্তের সঙ্গে যুক্ত, তারা মানবাধিকারকে অপব্যবহার করে ইরানের বিরুদ্ধে প্ররোচনামূলক প্রচারণা চালাচ্ছে। অধিবেশনের সমাপনীতে তুরস্ক সহ ওআইসির অন্যান্য সদস্য রাষ্ট্র ইরান ভূখণ্ডের অখণ্ডতা এবং দেশের স্থিতিশীলতার প্রতি সমর্থন জানান। তারা বিদেশি হস্তক্ষেপের নিন্দা জানায় এবং ইরানি জনগণের পাশে দাঁড়িয়ে আঞ্চলিক হুমকি ও আগ্রাসনের বিরুদ্ধে সংহতি প্রদর্শন করে। ইরানি কর্তৃপক্ষ জানায় যে 2025 সালের 28শে ডিসেম্বর থেকে শুরু হওয়া অর্থনৈতিক সমস্যার কারণে শান্তিপূর্ণ প্রতিবাদ 2026 সালের 8 থেকে 10 জানুয়ারির মধ্যে সংগঠিত সন্ত্রাসী গোষ্ঠীর হাতে হাইজ্যাক করা হয়েছিল, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্ররোচনামূলক বক্তব্যের মাধ্যমে উস্কানিমূলক পরিবেশে পরিচালিত হয়েছে। ক্রিমিয়ান তাতারদের প্রতিরোধ আন্দোলন রাশিয়ার সেনাবাহিনীকে ভেতর থেকে দুর্বল করার লক্ষ্য নিয়ে সক্রিয় রয়েছে। আতেশ নামের একটি গোপন সংগঠন, যার অর্থ ক্রিমিয়ান তাতার ভাষায় আগুন, দাবি করেছে যে তারা হাজার হাজার মানুষকে, এমনকি রুশ সেনাদেরকেও নাশকতামূলক কর্মকাণ্ডে প্রশিক্ষণ দিয়েছে। সম্প্রতি পশ্চিম রাশিয়ার ব্রিয়ানস্ক অঞ্চলে ইউক্রেন সীমান্তের কাছে একটি সাবস্টেশনে অগ্নিসংযোগের ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অস্ত্র ও রসদ বহনকারী একটি গুরুত্বপূর্ণ রেল লাইন বন্ধ হয়ে যায়। আতেশ জানায়, শত্রুর বিদ্যুৎ গ্রিডের দুর্বল জায়গায় আঘাত করে তাদের পেছনের কাঠামো অচল করাই তাদের কৌশল। ইউক্রেনের দখলকৃত এলাকায় রাশিয়ার নিয়ন্ত্রণ জোরদার করলেও সামনের সারির পাশাপাশি পেছন দিক থেকেও প্রতিরোধের মুখে পড়ছে। তথাকথিত পার্টিজান গোষ্ঠীগুলোর মধ্যে আতেশ সবচেয়ে সক্রিয়। গত বছরে রুশ নিয়ন্ত্রিত এলাকায় সংগঠিত নাশকতার অর্ধেকের বেশি ঘটনা তারা দাবি করেছে। সংগঠনের এক সমন্বয়ক আল জাজিরাকে বলেন, এটি ক্ষয়যুদ্ধের সময়, যেখানে অভ্যন্তরীণ প্রতিরোধের ভূমিকা ক্রমেই নির্ণায়ক হচ্ছে। দখলদাররা তাদের পেছনের প্রতিটি ট্রাক বা রেলপথ পাহারা দিতে পারে না। 2022 সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত আতেশের মূল ভিত্তি ক্রিমিয়ান তাতার হলেও এতে ইউক্রেনীয়, এমনকি কিছু রুশ ও বেলারুশিয়ান সদস্য রয়েছে। তারা বলে, ভেতর থেকে রুশ সামরিক যন্ত্রের পদ্ধতিগত পতন ঘটানোই তাদের লক্ষ্য। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার ভেতরে ও দখলকৃত এলাকায় নাশকতা বেড়েছে। সামরিক দপ্তরে অগ্নিসংযোগ থেকে শুরু করে রেল অবকাঠামো ও রসদবাহী ট্রেন লক্ষ্যবস্তু হয়েছে। গবেষকদের মতে এসব কর্মকাণ্ড কখনো ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সমন্বয় থাকে, আবার কখনো অনলাইন নিয়োগের মাধ্যমে স্বাধীনভাবেও ঘটে। আতেশ দাবি করে তারা বিকেন্দ্রীভূত কাঠামো ও এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবহার করে নিরাপত্তা এবং ইউক্রেনীয় বাহিনীকে তথ্য সরবরাহের কাজ করে যাচ্ছে। ঝুঁকি সত্ত্বেও প্রতিরোধ অব্যাহত রয়েছে, কারণ অনেকের কাছে এটি ব্যক্তিগত লড়াই। ক্রিমিয়ান তাতাররা দীর্ঘদিন নিপীড়নের ইতিহাস বহন করছে। 1800 শতকে রুশ দখল এবং 1944 সালে স্ট্যালিনের আদেশে গণনির্বাসন এবং 2014 সালে ক্রিমিয়া দখলের পর অধিকার হরণ। আতেশের এক কর্মীর ভাষায়, দখলদারদের শেষ পর্যন্ত তাড়ানো না পর্যন্ত তাদের আগুন নিভবে না। বিশ্বব্যাপী রুলস বেসড অর্ডার বা নিয়ম ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা ধ্বংসপ্রায় অবস্থায় পৌঁছেছে, এমনটাই বলা হয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরামে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মুখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মার্কিন সামরিক ও আর্থিক প্রভাবের মাধ্যমে প্রতিষ্ঠিত এই ব্যবস্থা এখন ধ্বংসের পথে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে। কয়েক সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় হস্তক্ষেপ করেছে, গ্রিনল্যান্ডের উপর আগ্রাসনের হুমকি দিয়েছে এবং পশ্চিমা জোটের যে কোনো দেশের বিরুদ্ধে শুল্ক চাপানোর প্রতিশ্রুতি দিয়েছে। রাষ্ট্রসংঘের মতো আন্তর্জাতিক সংস্থা, যা এই আধুনিক বিশ্ব ব্যবস্থার প্রতীক, তার পরিবর্তে ডোনাল্ড ট্রাম্প বোর্ড অফ পিস নামে একটি সম্ভাব্য উত্তরসূরি প্রতিষ্ঠার চেষ্টা করছেন।
কার্নি বলেন, পূর্বের নিয়মভিত্তিক ব্যবস্থার শক্তি সত্যে নয়, বরং সবাই সেই সত্য অনুসরণ করার দৃঢ় চেষ্টায় নিহিত। যখন কেউ এই অভিনয় থামায় তখন সেই বিভ্রান্তি ভেঙে যায়। ট্রাম্পের আচরণ যেমন গ্রিনল্যান্ড দখলের আগ্রহ বা ভেনেজুয়েলায় হুমকি প্রমাণ করেছে যে পুরনো নিয়ম, সার্বভৌমত্ব এবং আলোচনার মাধ্যমে সংঘাত সমাধানের ধারণা এখন আর কার্যকর নয়। পশ্চিমা দেশগুলোকে স্বীকার করতে হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র আর মিত্র নয়, বরং শক্তিশালী শিকারী। এতে দেখা যাচ্ছে যে নিয়মভিত্তিক ব্যবস্থার অধীনে পশ্চিমা ও ইউরোপীয় মান ও নিরাপত্তার স্বার্থ সবসময় এক নয়। মার্কিন যুক্তরাষ্ট্র বহু আন্তর্জাতিক চুক্তি এড়িয়ে এসেছে, যেমন আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আন্তর্জাতিক আদালতের রায়। এছাড়াও জলবায়ু বা ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পর্কিত প্রতিশ্রুতিও প্রায়শই উপেক্ষা করা হয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন এই ব্যবস্থার বাস্তবতা ছিল সর্বদা একপাক্ষিক এবং মার্কিন স্বার্থ অনুসারে পরিচালিত। পশ্চিমা দেশগুলো এবং কানাডার মতো দেশগুলোর দৃষ্টিকোণ থেকে এই ধ্বংস এক ধরনের সংকট হিসেবে দেখা যাচ্ছে। তবে গ্লোবাল সাউথ বা কম শক্তিশালী দেশগুলোর জন্য এটি বিশেষ নতুন কিছু নয়। অনেকের কাছে এটি এমন একটি ব্যবস্থা যা কখনো তাদের সুরক্ষা দেয়নি এবং সেটা স্বীকৃতি পাওয়ার মুহূর্তেও এর সঙ্গে যুক্ত আছে পশ্চিমা পক্ষের দ্ব্যর্থহীন আচরণ, যেমন ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায় বিচার কার্যকর না হওয়া এবং ফিলিস্তিনে গণহত্যায় অবহেলা। গ্রিনল্যান্ডের সম্ভাব্য অধিকার দখলকে বিশ্বের শেষ বিন্দু হিসেবে দেখানো হলেও বাস্তবে এটি পূর্বের গণহত্যা, সংখ্যালঘু নিপীড়ন বা ভূখণ্ড ধ্বংসের তুলনায় কম গুরুতর নয়। নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থা পশ্চিমাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ, গ্লোবাল সাউথের জন্য তা প্রায়শই কোনো বাস্তব প্রভাব ফেলে না। পশ্চিমা নেতাদের জন্য, যেমন ডাভোসে দেখা গেছে, এটি একটি বিশাল ভূ রাজনৈতিক ধাক্কা, যেখানে একসময়কার স্থিতিশীল এবং নিয়ন্ত্রিত ব্যবস্থা আজ ধ্বংসের মুখে। ইরানের শীর্ষ কূটনীতিক মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যদি কোনো নতুন আক্রমণ হয় তারা তাদের সব শক্তি দিয়ে প্রতিশোধ নেবে। বুধবার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি মতামত প্রবন্ধে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আরও স্পষ্টভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের রাজনীতিতে হস্তক্ষেপ না করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, গত বছরের 12 দিনের যুদ্ধের সময় ইরান যে সীমিত আক্রমণ চালিয়েছিল তা আর পুনরায় ঘটবে না। প্রবন্ধে আরাকচি লিখেছেন, জুন 2025 ইরানের যে সংযম দেখানো হয়েছিল তার তুলনায় এবার আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কোনো দ্বিধা ছাড়াই সবকিছু দিয়ে প্রতিশোধ নেবে যদি আমাদের উপর নতুন করে হামলা করা হয়। এটা কোনো হুমকি নয়, বরং একটি বাস্তবতা। তিনি আরও সতর্ক করেছেন, পূর্ণাঙ্গ সংঘাত হবে তীব্র, দীর্ঘস্থায়ী এবং এই অঞ্চলের বাইরে সাধারণ মানুষের জীবনকেও প্রভাবিত করবে। ইরান ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক বর্তমানে অত্যন্ত উত্তপ্ত, কারণ দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভের সময় অন্তত 4519 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই গণহত্যা আন্তর্জাতিকভাবে সমালোচিত হয়েছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। তিনি ইরানের নেতৃত্ব পরিবর্তনের আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, যদি ইরান কখনো তাকে হত্যার হুমকি দেয় তিনি দেশটিকে ধ্বংস করার জন্য নির্দেশ দেবেন। এদিকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে কিছু বাহিনী মোতায়েন করা শুরু করেছে। বিশেষ করে দক্ষিণ চীন সাগর থেকে আসা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন পশ্চিম দিকে যাত্রা শুরু করেছে এবং সাথে 3টি ডেস্ট্রয়ার রয়েছে। মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা এই তথ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে নিশ্চিত করেছেন। আরাকচির এই কঠোর বক্তব্য ট্রাম্পের হুমকি এবং উভয় পক্ষের সামরিক প্রস্তুতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন সংঘাতের শঙ্কা তৈরি করেছে, যা সমগ্র অঞ্চলে অশান্তি এবং উত্তেজনা সৃষ্টি করতে পারে। এভাবে ইরান মার্কিন উত্তেজনা এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে, যেখানে কূটনৈতিক সতর্কতা ও সামরিক প্রস্তুতি উভয় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। 1960 সালের দিকে উপমহাদেশের রাজনীতির বাতাস ইতিমধ্যেই উত্তেজনাপূর্ণ ছিল। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠেছিল। পাকিস্তান সরকার উপলব্ধি করেছিল যে প্রচলিত সামরিক শক্তিতে ভারতের সঙ্গে সমানভাবে প্রতিযোগিতা করা সম্ভব নয়। ভারতের ক্রমবর্ধমান সামরিক শক্তির বিরুদ্ধে টিকে থাকার জন্য প্রয়োজন ছিল এমন একটি অস্ত্র যা শুধুমাত্র ধ্বংসাত্মক নয়, বরং শত্রুকে আক্রমণ করতে আগে একবার হলেও ভেবে দেখতে বাধ্য করবে। এই চাহিদার ভিত্তিতেই পাকিস্তান 1960-এর দশকে নিউক্লিয়ার প্রোগ্রামের পরিকল্পনা শুরু করে। আইয়ুব খান ক্ষমতায় থাকাকালীন সময়ে এবং জুলফিকার আলী ভুট্টো পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে পাকিস্তান 3টি কৌশলগত প্রতিষ্ঠান গঠন করে: পাকিস্তান ইনস্টিটিউট অব নিউক্লিয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশন
এবং করাচি নিউক্লিয়ার পাওয়ার কমপ্লেক্স। এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেশটির ভবিষ্যতের পারমাণবিক স্থাপত্যের ভিত্তি করা হয়। শুরুতেই 600 জন মেধাবী ছাত্রকে নির্বাচিত করা হয়, যারা প্রকৌশল ও পদার্থবিজ্ঞানে পারদর্শী ছিলেন। তাদের পাঠানো হয় ইউরোপ, আমেরিকা, কানাডা ও চীনে নিউক্লিয়ার প্রশিক্ষণের জন্য। তাদের মধ্যে শতকের বেশি শিক্ষার্থী দেশে ফিরে পিএইচডি অর্জন করেন এবং বাকিরা বিদেশের নিউক্লিয়ার ইনস্টিটিউটগুলোতে কাজ চালিয়ে যান। এই শিক্ষার্থীদের মধ্যে অনেকেই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর আন্ডারকভার অপারেটিভ ছিলেন। ইউনিট 65 নামের কোড নেমের অধীনে এই দল পরিচালিত হতো। এদের লক্ষ্য ছিল যে কোনো মূল্যে পাকিস্তানকে পারমাণবিক ক্ষমতার মালিক বানানো। ইউনিট 65 থেকে উঠে আসে পাকিস্তানের পারমাণবিক প্রোগ্রামের কিংবদন্তিরা, যেমন ডক্টর মুনির আহমেদ খান, আব্দুল সালাম, ইশরাত উসমানী, সিদ্দিক আহমেদ বাট এবং আব্দুল কাদির খান। 1964 সালে চীনের প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা পাকিস্তানের রাজনৈতিক ও কৌশলগত ভাবনায় ভূমিকম্পের মতো প্রভাব ফেলে। এক বছরের মধ্যে 1965 সালে ভুট্টো বেইজিং সফরে গিয়ে চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারে তিনি ঘোষণা করেন যে যদি ভারত পারমাণবিক বোমা তৈরি করে আমরা ঘাস খেয়ে বেঁচে থাকব, তবু আমাদের নিজেদের বোমা বানাবো। এই উক্তি পাকিস্তানের জাতীয় নিরাপত্তা নীতির মাইলফলক হিসেবে ধরা হয়। ভুট্টো এই নীতি বাস্তবায়নের জন্য স্ট্র্যাটেজিক ন্যাশনালিজম ধারণা গ্রহণ করেন। এখানে বিজ্ঞান ও প্রতিরক্ষা একত্রিত হয়ে জাতীয় মর্যাদা ও নিরাপত্তার প্রতীক হিসেবে অস্ত্রকে দেখানো হয়। 1972-এর মুলতান সভা এবং 1974-এর স্মাইলিং বুদ্ধ চুক্তি পাকিস্তানের পারমাণবিক প্রোগ্রামকে ত্বরান্বিত করে। 70-এর দশকে শুরু হয় বাস্তব সংগ্রাম, গোপন ভ্রমণ, প্রযুক্তি সংগ্রহ, ছদ্মবেশ, কভার অপারেশন। সিদ্দিক বাট, ইশরাত উসমানী এবং অন্যান্য মিশনারি ইউরোপ থেকে যন্ত্রাংশ, নকশা ও প্রযুক্তি সংগ্রহ করে, যা পরে কাহুতার কাজ চিপায় গলিয়ে পাকিস্তানের সক্ষমতা তৈরি করে। প্রযুক্তিগত চ্যালেঞ্জও অতি জটিল ছিল। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য গ্যাস সেন্ট্রিফিউজকে প্রায় 36,000 আরপিএমে ভারসাম্যহীনতা মুক্তভাবে ঘোরাতে হতো। 100 ভগ্নাংশ মিলিমিটারের অমিলেই পুরো সিস্টেমকে ধ্বংস করতে পারত। এজন্য আব্দুল কাদির খানের মতো গবেষকের অভিজ্ঞতা ও কৌশল ছিল অপরিহার্য। ইউরেনকোর সেন্ট্রিফিউজ ডিজাইন, কন্ট্রোল লজিক ও উৎপাদন সংযোজনের গোপন কৌশল কাহুটাতে দ্রুত সাফল্য আনতে সাহায্য করে। 1977 থেকে 1980 সালে ভুট্টোকে ক্ষমতাচ্যুত করা হলে প্রকল্প থেমে থাকেনি, বরং জিআর যুগেও কার্যক্রম আরও গোপন ও ঘনভাবে চালানো হয়। 1980 থেকে 1989 সালের আফগানিস্তানের যুদ্ধ ও সোভিয়েত বিরোধী কূটনীতি পাকিস্তানকে আন্তর্জাতিক সহযোগিতা এবং কভার অপারেশন সহজ করার সুযোগ দেয়। সারা বিশ্বের পাকিস্তানি নেটওয়ার্কগুলো বৈজ্ঞানিক জ্ঞান, উপকরণ ও কৌশল সংগ্রহে কার্যকর ভূমিকা পালন করে। 1998 সালে চাগাই পর্বতে পাকিস্তানের 6টি বিস্ফোরণ কেবল প্রযুক্তিগত সাফল্যই নয়, এটি ভারতের পোখরান 2 পরীক্ষা করার প্রতিক্রিয়া এবং জাতীয় মর্যাদার অংশ। এটি উপমহাদেশের ব্যালেন্স অফ পাওয়ার বাস্তবায়নের একটি দৃষ্টান্ত। রাজনীতি, কূটনীতি, গোয়েন্দা ও বিজ্ঞান সবকিছুর মিলনে পাকিস্তান প্রমাণ করে যে ছোট্ট রাষ্ট্র হলেও কৌশলগতভাবে বড় অংশীদার হতে পারে। এই অভিজ্ঞতা থেকে দুটি বড় শিক্ষা নেওয়া যায়। প্রথমত, বড় প্রযুক্তিগত উন্নয়ন সম্ভব মানব সম্পদ বিনিয়োগ ছাড়া নয়। পাকিস্তানের ইউনিট 65 মডেল দেখিয়েছে নির্বাচিত ও ঘনিষ্ঠ প্রশিক্ষিত ব্যাচ রাষ্ট্রকে দীর্ঘমেয়াদী ক্ষমতা দিতে পারে। বাংলাদেশেও বুয়েট, রুয়েট, কুয়েট, সাস্ট এর মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমন একটি স্ট্র্যাটেজিক ব্যাচ তৈরি করলে দেশ প্রযুক্তিগত আত্মনির্ভরতার পথে এগোতে পারবে। দ্বিতীয়ত, লক্ষ্যভিত্তিক বিনিয়োগ এবং নির্দিষ্ট সেক্টরে গুরুত্ব দেওয়ার জরুরি, যেমন এআইপি সাবমেরিন, লং রেঞ্জ এয়ার ডিফেন্স, মাল্টিরোল ফাইটার, ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল এবং এআই সাইবার ভিত্তিক সেন্সর নেটওয়ার্ক। আন্তর্জাতিক জোট এবং G2G চ্যানেলগুলো দক্ষভাবে ব্যবহার করে হালনাগাদ প্রযুক্তি আনা এবং স্থানীয় প্রযুক্তি স্থানান্তর নিশ্চিত করাও অপরিহার্য। রাজনৈতিক ইচ্ছা এবং সামাজিক সমর্থন সবকিছুর বাইরে প্রধান শর্ত। পাকিস্তান দেখিয়েছে যদি রাষ্ট্র নিজের মেধাকে কাজে লাগাতে সক্ষম হয়, গোয়েন্দা ও বৈজ্ঞানিক সমাজ একসঙ্গে কাজ করে এবং জাতির স্বার্থকে সর্বোচ্চ রাখে, তাহলেই দীর্ঘমেয়াদী কৌশলগত অর্জন সম্ভব। বাংলাদেশের প্রসঙ্গেও প্রাসঙ্গিক শিক্ষা আছে। প্রযুক্তিগত আত্মনির্ভরতা অর্জনের জন্য সরকারকে মানব সম্পদ, লক্ষ্যভিত্তিক বিনিয়োগ, আন্তর্জাতিক সহযোগিতা এবং রাজনৈতিক ইচ্ছাকে একত্রিত করতে হবে।
2025-26 সালের এই বাজেট প্রবণতার প্রতিফলন প্রতিরক্ষা খাতে রেকর্ড বরাদ্দ, আধুনিক প্রযুক্তি ক্রয়, স্থানীয় উৎপাদন ও G2G চ্যানেলের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করা। পাকিস্তানের কাহিনী দেখায় যে যদি রাষ্ট্র পরিকল্পনা, ধৈর্য এবং মেধাকে একত্রিত করতে পারে তাহলে ছোট দেশও কৌশলগত প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। আব্দুল কাদের খানের রেখে যাওয়া প্রযুক্তিগত ও মানসিক উত্তরাধিকার প্রমাণ করে যে জাতি নিজের মেধাকে রাষ্ট্রের সেবায় উৎসর্গ করে সেটি দীর্ঘমেয়াদী নিরাপত্তা, মর্যাদা ও কৌশলগত শক্তি অর্জন করতে পারে। বাংলাদেশও যদি এই পাঠগুলি আত্মস্থ করে এবং নিজেদের বাস্তব পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা করে তবে ভবিষ্যতে কৌশলগত স্বাধীনতা, প্রযুক্তিগত স্বনির্ভরতা এবং জাতীয় মর্যাদা অর্জনের পথে দৃঢ়ভাবে অগ্রসর হতে পারবে। ছোট রাষ্ট্র থেকে কৌশলগত প্রভাব বিস্তার সম্ভব যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মানব সম্পদ এবং রাজনৈতিক সমর্থন একসঙ্গে থাকে। বাংলাদেশের সামরিক ও প্রযুক্তি উন্নয়নের এই প্রেক্ষাপটে লক্ষ্যভিত্তিক বিনিয়োগ, শিক্ষাগত পরিকল্পনা এবং আন্তর্জাতিক সহযোগিতা একত্র করলে দেশ কেবল নিরাপত্তা বৃদ্ধি করবে না, বরং ভবিষ্যতে কৌশলগতভাবে নিজস্ব নীতি নির্ধারণে সক্ষম হবে। পাকিস্তানের পারমাণবিক প্রোগ্রাম একটি উদাহরণ যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মেধাবী নেটওয়ার্ক এবং রাষ্ট্রীয় সমর্থন মিলিয়ে কৌশলগত স্বনির্ভরতা অর্জন করা সম্ভব। এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়া যায় যে প্রযুক্তি ও জাতীয় স্বার্থকে একত্রিত করলে একটি ছোট রাষ্ট্র কৌশলগতভাবে বড় শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। বাংলাদেশও এই ধাপগুলি অনুসরণ করলে সামরিক, প্রযুক্তিগত এবং কৌশলগতভাবে শক্তিশালী হয়ে ওঠার পথ সুগম হবে। পাকিস্তানের পারমাণবিক অর্জন একটি উদাহরণ যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মানব সম্পদ বিনিয়োগ, আন্তর্জাতিক সহযোগিতা এবং রাষ্ট্রীয় সমর্থন একত্রিত হলে রাষ্ট্র কৌশলগতভাবে শক্তিশালী হয়ে ওঠে। বাংলাদেশও এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজের নিরাপত্তা, প্রযুক্তি ও কৌশলগত স্বনির্ভরতা গড়ে তুলতে পারে। বাংলাদেশের সামরিক ও প্রযুক্তিগত পরিকল্পনায় এই পাঠগুলো বাস্তবায়িত হলে দেশ কেবল প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে না, বরং আন্তর্জাতিক কৌশলগত মানচিত্রে তার অবস্থান সুদৃঢ় হবে। পাকিস্তানের উদাহরণ দেখায় যে জাতি নিজের মেধাকে রাষ্ট্রের সেবায় উৎসর্গ করে সেই জাতি দীর্ঘমেয়াদে নিরাপত্তা, মর্যাদা এবং কৌশলগত প্রভাব অর্জন করে। বাংলাদেশ যদি এই পাঠগুলো গ্রহণ করে এবং বাস্তবায়ন করে তবে ছোট রাষ্ট্র থেকেও কৌশলগত শক্তির অধিকারী হওয়া সম্ভব। শেষ পর্যন্ত প্রযুক্তি, কৌশল, মানব সম্পদ এবং রাজনৈতিক ইচ্ছা এই চারটি উপাদান একত্রিত হলে একটি রাষ্ট্র তার সামরিক ও কৌশলগত স্বনির্ভরতা নিশ্চিত করতে পারে। পাকিস্তানের ইতিহাস এই সত্যকে আরও স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে যে সঠিক পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ কৌশলগত সাফল্যের মূল চাবিকাঠি। All Pakistani scientists, engineers and technicians for their dedicated teamwork and expertise in mastering complex and advanced technology. Pakistan has been obliged to exercise the nuclear option due to weaponization of India's nuclear program. বাংলাদেশও যদি এই মূলনীতিগুলো অনুসরণ করে তবে ছোট রাষ্ট্র থেকেও কৌশলগতভাবে প্রভাব বিস্তারে সম্ভব হবে এবং দেশের নিরাপত্তা, মর্যাদা ও প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা যাবে। পাকিস্তানের অভিজ্ঞতা আমাদের শেখায় যে জাতি নিজের মেধা এবং মানব সম্পদকে রাষ্ট্রের জন্য ব্যবহার করতে পারে সেটি দীর্ঘমেয়াদে কৌশলগতভাবে শক্তিশালী হয়। বাংলাদেশও এই শিক্ষা গ্রহণ করে এবং যদি তা বাস্তবায়ন করে তবে ভবিষ্যতে কৌশলগত, প্রযুক্তিগত স্বনির্ভরতা অর্জন করা সম্ভব হবে। এক কথায় পাকিস্তানের পারমাণবিক প্রোগ্রাম একটি শিক্ষণীয় উদাহরণ যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মানব সম্পদ, আন্তর্জাতিক সহযোগিতা এবং রাষ্ট্রীয় সমর্থন মিলিয়ে ছোট রাষ্ট্র কৌশলগত শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। বাংলাদেশ যদি এই পাঠগুলোর অনুসরণ করে তবে দেশের কৌশলগত ও প্রযুক্তিগত ভবিষ্যৎ নিশ্চিত হবে। পাকিস্তানের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে দেশের রাষ্ট্রীয় ইচ্ছা, মেধা ও পরিকল্পনা একত্রিত হলে সেটি কৌশলগতভাবে বড় অর্জন করতে সক্ষম। বাংলাদেশও এই পাঠগুলো আত্মস্থ করে নিজের নিরাপত্তা, প্রযুক্তি ও জাতীয় মর্যাদা রক্ষায় সক্ষম হতে পারে। পাকিস্তানের অভিজ্ঞতা দেখায় যে রাষ্ট্র যদি প্রযুক্তি, মানব সম্পদ এবং রাজনৈতিক সমর্থন একত্রিত করে তবে ছোট রাষ্ট্র থেকেও কৌশলগত প্রভাব বিস্তার সম্ভব। বাংলাদেশ যদি এই পাঠ গ্রহণ করে তবে ভবিষ্যতের কৌশলগত নীতি, নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা যাবে। শেষ পর্যায়ে পাকিস্তানের পারমাণবিক প্রোগ্রাম প্রমাণ করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রযুক্তি, মানব সম্পদ এবং রাষ্ট্রীয় সমর্থন মিলিয়ে একটি দেশ কৌশলগতভাবে শক্তিশালী হতে পারে।
বাংলাদেশও এই পাঠগুলো গ্রহণ করে কৌশলগত স্বনির্ভরতা অর্জন করতে পারে এবং আন্তর্জাতিক কৌশলগত মানচিত্রে নিজেদের অবস্থান দৃঢ় করতে পারবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।